তো আমরা আজকে এমএস ওয়ার্ড দিয়ে শুরু করছি। তো এমএস ওয়ার্ড আমরা প্রথমে ওপেন করা দেখব। এমএস ওয়ার্ড ওপেন করতে হলে আমাদেরকে প্রথমে এই যে সার্চ বক্সটা আছে এই জায়গায় লিখতে হবে এমএস ওয়ার্ড। তো এমএস ওয়ার্ড লেখার পরে দেখেন এই জায়গায় এমএস ওয়ার্ড চলে আসছে। আমি যদি এই জায়গায় একটা ক্লিক দিই তাহলে এমএস ওয়ার্ড ওপেন হয়ে যাবে। তো আমি এমএস ওয়ার্ডটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমার সামনে যে ইন্টারফেসটা আসছে এটাকে এমএস ওয়ার্ড হোম ইন্টারফেস বলে। একেবারে উপরের দিকে দেখেন এই জায়গায় অনেকগুলা হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, হেডিংস, এভাবে অনেকগুলো অপশন আছে। এমএস ওয়ার্ডের ভাষায় এই অপশনগুলোকে বলা হয় মেনু বার। এইগুলাকে বলা হয় মেনু বার। তো এমএস ওয়ার্ডের এই উপরের অংশটাকে বলা হয় মেনু বার। আর এই যে দেখেন উপরে একেবারে এখানে লেখা আছে ডকুমেন্ট 1, অর্থাৎ এটা হলো আমরা যে ফাইলটা খুলছি এই ফাইলটার নাম। এমএস ওয়ার্ডের ভাষায় এটাকে বলা হয় টাইটেল বার। তো এটা হলো টাইটেল বার, এইগুলা হলো মেনু বার। আর এই যে অপশনটা আছে এটাকে বলা হয় অফিস বাটন। অফিস বাটনের পাশে এই যে অপশনগুলো আছে এই অপশনগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আমরা এগুলার কাজ একটু পরে দেখব ধীরে ধীরে। তো আচ্ছা, এগুলো হলো মেনু বার। আর এই যে অপশনগুলো আছে এই সবগুলো অপশনকে বলা হয় এই পর্যন্ত একবার এইগুলাকে বলা হয় টুলস বার। প্রত্যেকটা মেনু বারের অধীনে অনেক টুলস রয়েছে। তো যাই হোক, এগুলো হলো মেনু বার, এগুলো হলো টুলস বার, এটা হলো টাইটেল বার, এটা হলো অফিস বাটন। আর এই যে অপশনগুলো আছে এগুলাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। তো এমএস ওয়ার্ডে আসলে কাজ কিভাবে করে? এমএস ওয়ার্ড হলো এমন একটা সফটওয়্যার যার মাধ্যমে অফিসিয়াল যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ, লেখালেখি, বই, প্রিন্টিং, যত কাজ আছে সবগুলা এমএস ওয়ার্ড দ্বারা করা হয়। তো এমএস ওয়ার্ডে কাজ করতে হলে আমরা দেখেন এই যে অপশনটা আছে আমরা এখানে কোনো কিছু লিখি। ধরেন আমি এই জায়গায় লিখলাম এফএইচ নলেজ জোন। তো আমি এই জায়গায় এফএইচ নলেজ জোন আমাদের চ্যানেলের নামটা লিখলাম। তো এবার এটা কাজ করে কিভাবে? তো এমএস ওয়ার্ডে কাজ করতে হইলে সবার আগে আমাদেরকে সিলেকশন করা শিখতে হবে। ধরেন আমি এই যে লাইনটা আছে আমি লাইনের মধ্যে কাজ করব, এই জন্য আমাদেরকে কি করতে হবে? এটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার জন্য আমরা মাউসে ক্লিক করে ধরে রেখে টান দিলেই এটা সিলেকশন হবে। তো সিলেকশন হওয়ার পরে এবার দেখেন উপরের দিকে এই জায়গায় লেখা আছে 11, এই যে 11 লেখা আছে। তো আমি যদি আমার এই অক্ষরের সাইজগুলা বাড়াতে চাই তাহলে এই ক্ষেত্রে আমি এই জায়গায় ক্লিক দেব। ক্লিক দিয়ে যদি এইভাবে ক্লিক দিই এই যে দেখেন সাইজগুলা বাড়তেছে। তো আমি আবার সিলেকশন দিলাম, দেওয়ার পরে যদি আমি এই যে দেখেন এখানে একটা এ আছে, আমি যদি এই এর মধ্যে ক্লিক দিই তাহলে অক্ষরের সাইজ বড় হবে। আর পাশের যে এটা আছে যদি আমি এইটাতে ক্লিক দিই তাহলে ছোট হবে। তো এইভাবে আমরা দুইভাবে বড় ছোট করতে পারি। একটা হলো সরাসরি এই জায়গায় সাইজ নাম্বারটা দিয়ে দিব, আর একটা হলো যদি আমরা সিলেকশন করার পরে এখানে একটা করে ক্লিক দিই তাহলে বড় হবে, আর এটাতে একটা করে ক্লিক দিলে ছোট হবে। ওকে, এর পাশে দেখেন এই যে এখানে লেখা আছে ক্যালিব্রি বডি। এটা হলো মূলত ফন্ট। আমরা যে ফন্টে লিখছি আমরা যদি চাই এই ফন্টটা পরিবর্তন করতে তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা এই জায়গা থেকে যে ফন্ট দিব এই ফন্টে এই জায়গায় আসবে। তো এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনারা এগুলা দেখবেন। আমরা যে ফন্ট চাই এই ফন্টে এখানে ব্যবহার করতে পারবো। ওকে, তো এই জায়গা থেকে ফন্ট পরিবর্তন করা। এরপরে যদি আমি এটা সিলেকশন করে দেখেন এই যে এখানে ভি আছে, ভির মধ্যে ক্লিক দিই তাহলে লেখাটা বোল্ড হবে। যদি আবার ক্লিক দিই তাহলে বোল্ড চলে যাবে। এরপরে দেখেন এই জায়গায় লেখা আছে আই, যদি এটাতে ক্লিক দিই তাহলে এটা ইটালিক হবে, লেখাটা একটু বাঁকা হবে। যদি আবার ক্লিক দিই এটা চলে যাবে। তো এটা চাইলে আমি একটা শব্দের মধ্যে করতে পারি। যদি এই শব্দটা ক্লিক করে এখানে ক্লিক দিই তাহলে দেখেন শুধু এই লেখাটা বাঁকা হয়েছে, বাকিগুলো বাঁকা হয়েছে না।
তো এইভাবে ওয়ার্ডের মধ্যে আপনি যেগুলা সিলেকশন দিবেন এইগুলাই কেবল এখানে ফরম্যাটিংটা হবে। তো ওকে, আমি এই সবগুলো অপশন ধরলাম, ধরার পরে এই জায়গায় ক্লিক দিয়ে এটাকে এই ডাইরেক্টে আমি সরাইয়ে দিলাম। আচ্ছা, এরপরে মনে করেন আমি এই পর্যন্ত ধরলাম, ধরার পরে যদি এইখানে ক্লিক দিই তাহলে দেখেন নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। সিলেকশন থাকা অবস্থায় যদি আবার ক্লিক দিই তাহলে আন্ডারলাইনটা চলে যাবে। তো এইভাবে আমি এইটুকু সিলেকশন করলাম, করার পরে যদি আমি এই জায়গায় ক্লিক দিই তাহলে দেখেন এই লেখার মাঝখান দিয়ে একটা দাগ চলে আসছে, মানে এটা বুঝাইতেছে যে এটা ভুল, এটা ক্রস। আচ্ছা, এই যে দুইটা অপশন আছে, এই দুইটা অপশনের কাজটা একটু বুঝতে চাইলে আমি আপনাদেরকে একটু বুঝাই। দেখেন আমি এই যে FH আছে, আমি এই জায়গায় একটা ট্রু দিলাম। তো ট্রু দেওয়ার পরে যদি আমি এই ট্রুটাকে শুধু সিলেকশন করি, করার পরে যদি আমি এইটাতে ক্লিক দিই তাহলে দেখেন ট্রুটা উপরে চলে গেছে। যদি এটাতে ক্লিক দিই তাহলে নিচে চলে আসবে। তাহলে এটা হলো এই দুইটার কাজ। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে সরিয়ে নিলাম। এরপর আমি এই জায়গাটাকে কপি করলাম। কপি করার পরে একটু নিচে এসে আমি এখান থেকে এন্টার দিয়ে নিচে আসলাম, এই জায়গায় কন্ট্রোল বি দিয়ে কয়েকটা কপি করে নিলাম। ওকে, এবার দেখেন এই যে এখানের কাজটা মূলত কি, এটার কাজ হইলো দেখেন আমি এই যে দুইটা এই লাইনটাকে ধরলাম, ধরার পরে দেখেন আমার এই লাইনের মধ্যে প্রত্যেকটা শব্দের শুরুতে কি আছে, একটা করে বড় হাতের অক্ষর আছে। ওকে, তো আমি যদি এখানে সেন্টেন্স কেস যে শব্দটা লেখা আছে এখানে ক্লিক দিই, সেন্টেন্স কেসে ক্লিক দিই তাহলে দেখেন আমার এই লাইনটা কিন্তু, আমি যদি সেন্টেন্স কেসে ক্লিক দিই তাহলে দেখবেন এখানে তো এটা সিলেকশন করে আমি যদি সেন্টেন্স কেস এটাতে ক্লিক দিই তাহলে দেখেন এখানে শুধু কি আছে, পুরো বাক্যের শুধু প্রথম অক্ষরটা বড় হাতের, এটাকে সেন্টেন্স কেস বলা হয়। তো যদি আমি আবার সিলেকশন করে এবার এই যে লোয়ার কেস লেখা আছে আমি এই লোয়ার কেসে ক্লিক দিই তাহলে এবার দেখেন এই সবগুলো অক্ষরই ছোট হয়ে গেছে। তো আমি আবার এই জায়গায় গেলাম, যাওয়ার পরে এখান থেকে যদি আপার কেসে ক্লিক দিই তাহলে দেখেন এই জায়গায় কি চলে আসছে, সবগুলো অক্ষর বড় হাতের চলে আসছে। এরপরে যদি আবার এখানে গিয়ে আমি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এই জায়গায় ক্লিক দিই তাহলে দেখবেন কি হয়, প্রত্যেকটা শব্দের শুরুতে একটা করে বড় হাতের অক্ষর চলে আসছে। তো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। এরপরে দেখেন এই জায়গায় লেখা আছে টগল কেস, এটাতে ক্লিক দিলে দেখেন শব্দের প্রথম অক্ষরটা ছোট বাকি অক্ষরগুলা বড়, এইভাবে। তো এইভাবে আমরা লেখাকে অত্যন্ত সহজভাবে যে কোনো ফরম্যাটিং করতে পারি। ওকে, তো এরপরে আমি এই লাইনটাকে একটু সিলেকশন করলাম, করার পরে এখান থেকে আন্ডারলাইনটা আমি সরাই দিলাম এবং এটাও সরাই দিলাম। তো দেওয়ার পরে আমি এই লাইনটাকে ধরলাম, ধরার পরে দেখেন যদি এই যে এটা আছে এটা হলো অক্ষরের কালার, এই যে পাশে বাটনটা আছে আমি বাটনে ক্লিক দিলে দেখেন এখান থেকে আমরা কি করতে পারি, অক্ষরের কালার দিতে পারি। আচ্ছা, পাশের যেটা আছে এটা হলো অক্ষরের ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ নিচের কালার। তো আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি যে কালার দেব এই কালারটা এখানে চলে আসবে। ধরেন আমি এটা দিলাম। তো এখন আমাদেরকে এই কালারটা সরাইতে হবে। তো সরাইতে হলে আমাদেরকে কি করতে হবে, এই অপশনটা আমরা সিলেকশন করব, করার পরে যদি জাস্ট এখানে একটা ক্লিক দিই তাহলে দেখেন কালারটা চলে গেছে। এবার যদি আমি অক্ষরের কালারগুলা সরাইতে চাই, কালো কালার আবার আনতে চাই তাহলে এক্ষেত্রে আমি এগুলো আবার সিলেকশন করব, করার পরে আমি এই জায়গায় ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখান থেকে অটোমেটিক তাহলে আমাদের আগের কালার চলে আসবে। আচ্ছা, এরপরে দেখেন আমি এই লাইনটাকে ধরলাম, ধরার পরে দেখেন এই যে এখানে কয়েকটা অপশন আছে এইগুলাকে বলে অ্যালাইন টুল। মানে হলো দেখেন আমি যদি আমার লেখাটা বর্তমানে এই দিকে আছে, বাম দিকে আছে, তো আমি যদি এখানে ক্লিক দিই লেখাটা আমার ডান দিকে চলে আসবে, আর যদি এটাতে ক্লিক দিই তাহলে সেন্টারে চলে আসবে, আর যদি এখানে ক্লিক দিই তাহলে লেখাটা আবার আমার বাম দিকে চলে আসবে। তো আমি এইভাবে চাইলে সবগুলো লেখাকে একসাথে সিলেকশন করে যদি সেন্টারে ক্লিক দিই তাহলে আমার সবগুলো লেখা একসাথে সেন্টারে চলে আসবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এই যে অপশনটা এটাকে বলে লাইন স্পেসিং। এটার মানে হইল যে আমরা এই যে লাইনগুলা লিখলাম দেখেন এইগুলার মধ্যখানে কি আছে, অনেক জায়গায় ফাঁকা আছে, এই অংশটাকে আমরা এই লাইন স্পেসিং টুলস এর মাধ্যমে কমাইবো বাড়াইতে পারবো। তো আমি এগুলা সিলেকশন করলাম, করার পরে দেখেন আমি এটাতে ক্লিক দিলাম, এখানে লেখা আছে 1.15, আমি যদি 1.0 দিই তাহলে দেখেন এই স্পেসটা কমছে। তো আমি চাইলে আরো কমাইতে পারবো, এই ক্ষেত্রে কি করব, আমার সিলেকশন থাকা অবস্থায় আমি এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে যদি একবার নিচের দিকে দেখেন লেখা আছে রিমুভ স্পেস আফটার দ্য প্যারাগ্রাফ, তো আমি যদি এখানে ক্লিক দিই তাহলে দেখেন স্পেসটা কিন্তু আরো অনেক
কমছে। তো আমরা চাইলে এইভাবে এখান থেকে কি করতে পারি, স্পেসটা বাড়াইতে পারি, কমাইতেও পারি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা মনে রাখবেন। ওকে, তো এরপর আমি লেখাটাকে সিলেকশন করে এটাকে আমি এদিকে রেখে দিলাম। এরপর দেখেন এই যে উপরের কাজগুলো, এগুলো মূলত কি, এগুলা হইল, এই টুলস গুলা হইল আমাদের কাজকে বিভিন্নভাবে সুন্দর করে সাজানোর জন্য। তো এটা কিভাবে করব, তো দেখেন আমি এই সবগুলা লেখা একসাথে ধরলাম। ধরার পরে যদি আমি এখান থেকে এই যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক দিই, ক্লিক দিলে দেখেন আমার সামনে অনেকগুলো অপশন চলে আসছে। তো আমি যদি এটাতে ক্লিক দিই তাহলে দেখেন আমার যে লাইনগুলো আছে, এই লাইনের শুরুতে এইরকম একটা চিহ্ন চলে আসছে। তো আমরা এখান থেকে অনেকগুলো চিহ্ন দিতে পারি। আচ্ছা, এই হলো এটার কাজ। যদি আমরা এগুলো সরাইতে চাই তাহলে এক্ষেত্রে এগুলো আবার সিলেকশন দিব, দেওয়ার পরে আমরা এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখান থেকে নানে দিয়ে দিলে এটা আবার চলে যাবে। ওকে, পরে আমি আবার সিলেকশন দিলাম। এর পাশে দেখেন এই জায়গায় লেখা আছে নাম্বারিং। তো আমি যদি এখানে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে দেখেন এই জায়গায় কি করতে পারি, আমরা অটো নাম্বারিং করতে পারি। অর্থাৎ আমরা যে লাইনগুলো লিখছি প্রত্যেকটা লাইনের শুরুতে অটোমেটিক সিরিয়াল নাম্বার চলে আসবে। তো এটা আমরা নাম্বার দিয়ে করতে পারি, অথবা এখান থেকে এ বি সি রোমান সংখ্যা বিভিন্ন ভাবে আমরা এটাকে সাজাইতে পারি, নাম্বারিং করতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আমি এই যে এগুলো আছে এগুলাকে এখানে ক্লিক দিয়ে আমি সরাইয়া দিলাম। এরপরে দেখেন এই যে এখানে দুইটা অপশন আছে, এটার কাজ কি, এটার কাজ হইল যে আপনি যদি একসাথে এই লেখাগুলাকে কোনো দিকে সরাইতে চান তাহলে এক্ষেত্রে আপনি সিলেকশন দিবেন, দেওয়ার পর যদি এটাতে ক্লিক দেন তাহলে দেখেন একসাথে অনেক জায়গায় সরে যাচ্ছে। এইভাবে আপনি ইচ্ছা মতো লেখা সরানোর জন্য এই দুইটা অপশন, এইদিকে দিলে এটা ডান দিকে যাবে আর এটার মধ্যে দিলে বাম দিকে আসবে। তো এই হইল আমাদের হোম ট্যাবের মধ্যখানে যে কাজগুলো আমরা দেখলাম। হোম ট্যাবের পরে আমরা চলে যাব ইনসার্টে। এখানে দেখেন এই জায়গায় লেখা আছে ইনসার্ট। তো ইনসার্টে আসার পরে আমরা এই জায়গার মধ্যে অনেকগুলা কাজ আছে। আমরা প্রথমে টেবিল দেখব। ওয়ার্ডের মধ্যে টেবিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা টেবিলে কি কি কাজ আছে। তো আমরা দেখেন এই জায়গায় আমি টেবিলে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এই যে অনেকগুলো অপশন আসছে, এই যে দেখেন ঘরের মতো, আসলে এইগুলা হইল টেবিল। এগুলো হলো টেবিল। মনে করেন আমি এখানে মাউসটা রেখে এই পর্যন্ত সিলেকশন করে আমি ক্লিক করে মাউস ছেড়ে দিলাম। এবার দেখেন আমার এই যে এই জায়গায় একটা টেবিল চলে আসছে। তো আমরা এইভাবে অত্যন্ত সুন্দরভাবে কি করতে পারি, যে কোনো টেবিল নিয়ে নিতে পারি। আমি আবার দেখাইতেছি, এটা ইনসার্টে গেলাম, এখান থেকে আমরা জয়টাতে মাউস ক্লিক করে নিব। ক্লিক করে লাগবে না, শুধু মাউস উপরে রাখলেই হবে, আমাদের টেবিল এভাবে চলে আসবে। ওকে, তো টেবিল আসার পরে আমি টেবিলটাকে একটু নিচে নেই। আসার পর দেখেন এইদিকে এই যে একটা অপশন, আমি যখন এইটাতে মাউস রাখবো তখন এইভাবে দুই দিকে তীর চলে আসবে। তো আমি এবার ক্লিক করে ধরে রেখে যদি টান দেই তাহলে এই সবগুলা টেবিল একসাথে বড় ছোট হবে। এইভাবে আমরা কি করতে পারি, টেবিলগুলো বড় ছোট করতে পারি। অথবা এই যে দাগগুলো আছে, আপনি যদি এটাকে বলে মূলত কলাম, এগুলাকে কলাম বলে, আর এগুলাকে বলে র, আর ছোট গরুগুলাকে বলে সেল। তো আমরা যদি যে কোনো কলাম বড় করতে চাই তাহলে এক্ষেত্রে কলামের যে দাগটা আছে এখানে মাউস এইভাবে ক্লিক করে ধরে রেখে টান দিলেই বড় হবে, ছোট হবে। তো এইভাবে আপনারা যে কোনো র কে বড় ছোট করতে পারেন। ওকে, তো আমি এগুলা একসাথে ধরে এটাকে একটু ছোট করলাম। করার পরে আমি এখানে কোনো কিছু লিখি, মনে করেন লিখলাম, এই জায়গায় লিখলাম সিরিয়াল, এই জায়গায় লিখলাম নেম, এই জায়গায় লিখলাম ওকে। তো এগুলা লেখার পরে আমি মনে করি আমার এই যে লেখাগুলো আছে এগুলাকে আমি কি করব, ছোট করব। তো ছোট করার জন্য আমি কি করলাম, এইভাবে সিলেকশন করলাম, করার পরে এই যে দেখেন যদি এটাতে ক্লিক দিই তাহলে আমার অক্ষরগুলা ছোট হয়ে গেছে। ওকে, তো এগুলা লেখার পরে আমি এগুলাকে আরেকটু ছোট করব। করার পরে মনে করেন আমাদের এই যে 4টা টেবিল এগুলা দরকার নাই, তাহলে আমরা এগুলা ডিলিট দেব কিভাবে, ডিলিট দেওয়ার জন্য আমরা সবগুলা এইভাবে সিলেকশন দেব। সিলেকশন দেওয়ার পরে এখানে নীল অংশে মাউস এনে আমরা রাইট বাটন দিব। রাইট বাটন দেওয়ার পরে এখান থেকে ডিলিট করলাম, তাহলে সবগুলা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ওকে, এরপরে মনে হইলো যে আমাদের এই যে কলামগুলো আছে এই কলামের মধ্যখানে আরেকটা কলাম আমাদেরকে আনতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কলাম আনবো কিভাবে, মনে করেন এই যে নেম কলামটা আছে, আমি এটা ডান দিকে একটা কলাম নিয়ে আসবো নিউ। তো এই ক্ষেত্রে আমি কি করব, এটাতে একটা ক্লিক দিব, দেওয়ার পর রাইট বাটন,
রাইট বাটন দেওয়ার পর আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক দেব। ইনসার্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যদি আমি কি করি, ইনসার্ট কলাম টু দ্য লেফট, লেফট দিলে এটা বাম দিকে আসবে, আর যদি রাইটে দিই তাহলে ডান দিকে আসবে। তো এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো কলাম নিয়ে আসতে পারি। এখন মনে করেন যে এই যে রটা আছে, আমরা এটার উপরে একটা কি নিয়ে আসবো, একটা র নিয়ে আসবো। তাহলে এই ক্ষেত্রে এটা সিলেকশন দিলাম, রাইট বাটন দিলাম, এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে আমি যদি ইনসার্ট র এবাব, তাহলে আমার সিলেকশন কৃত রটার উপরের দিকে আসবে, আর যদি বিলোতে দিই তাহলে নিচের দিকে আসবে। আমি উপরে দিলাম, তাহলে দেখেন একটা কি চলে আসছে, আমাদের একটা র উপরে চলে আসছে। ওকে, তো এগুলা করার পরে এখন আমার ইচ্ছা হইলো আমরা এইগুলাকে সবগুলাকে একটা সেলে পরিবর্তন করব, মার্চ করে নিব। তো আমি এগুলা সিলেকশন দিলাম, দেওয়ার পরে এখানে কি করলাম, এটাতে নীল অংশে মাউস রেখে এখানে দিলাম মার্চ কলাম, মার্চ সেলস। তাহলে দেখেন আমাদের পুরো অংশটা কি হয়ে গেছে, একটা সেলে পরিবর্তন হয়ে গেছে। তো এই জায়গায় আমি লিখবো ওকে, আমি এগুলা লিখলাম, লেখার পরে আমি এটা সেন্টার করে দিলাম। তো এই হলো এইভাবে কাজ। তো এরপরে মনে করেন আমাদের আরো ইচ্ছা হইলো, আমাদের এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলা আমাদের এইভাবে না থাকে, এটা লম্বা লম্বি হবে। তাহলে কি করব, আমরা এই ক্ষেত্রে সিলেকশন দিব, সিলেকশন দিয়ে নীল অংশে মাউস রেখে রাইট বাটন, এখান থেকে আমরা দেব টেক্সট ডাইরেকশন। দেওয়ার পরে যদি এই জায়গায় ক্লিক দিই, তাহলে আমাদের লেখাটা কিন্তু এইভাবে হয়ে যাবে, আগে ছিল এইভাবে, এখন হয়ে যাবে এইভাবে। দিয়ে আমি ওকে দিলাম, তাহলে দেখেন আমাদের লেখাটা এইভাবে হয়ে গেছে। ওকে, এরপরে আমরা চাইতেছি যে আমাদের এই যে দুইটা কলাম আছে, এই দুইটা আমরা মার্চ করে নিব। তাহলে এক্ষেত্রে কি করব, এই দুইটা সিলেকশন দিলাম, মাউসের রাইট বাটন দিলাম, এখান থেকে মার্চ। তো পরে আমরা চাইতেছি আমাদের টেবিলটাকে একটু কালার দেব। তো কালার দেওয়ার জন্য আমরা এই যে প্লাস অপশনটা আছে, এখানে একটা ক্লিক দিব, তাহলে সম্পূর্ণ টেবিলটা সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পর উপরের দিকে যেখানে লেখা আছে ডিজাইন এবং লেআউট, তো আমরা এখান থেকে ডিজাইনে ক্লিক দিব। ডিজাইনে ক্লিক দেওয়ার পরে দেখেন এই জায়গায় কি আসছে, অনেকগুলা টেবিলের ডিজাইন আসছে। আমরা যেটাতে মাউস রাখবো ওইভাবে টেবিলটা কি হয়ে যাবে, এটা বিন্যস্ত হবে, সাজবে। আমরা যদি এখানে মোর বাটনে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কি আসছে, অনেকগুলো অপশন আছে। আমরা যেভাবে চাই আমরা এইভাবে কি করতে পারবো, আমাদের টেবিলটারে সাজাইতে পারবো। তো এখান থেকে মনে করেন আমি দিয়ে দিলাম এটা, দেখেন আমাদের টেবিলটা সুন্দর হয়ে গেছে। এরপরে দেখেন আমাদের এই যে এই লেখাগুলো আছে, এগুলো অনেক বড় জায়গা হইতেছে না, আমি সাইজটা একটু ছোট করে দিলাম। ছোট করার পরে আমাদের লেখাটা কিন্তু মধ্যখানে না, এই যে আমার লেখাটা উপরের দিকে হয়ে আছে, আমি চাইতেছি আমাদের লেখাটা যেন একেবারে প্রত্যেকটা সেন্টারে থাকে। তো আমি এটা করার জন্য আগে এটা অন্য একটা কালার দিয়ে, যাতে পাশে আপনারা বুঝতে পারেন, এভাবে দিলাম। তো দেখেন এই যে আমাদের লেখাগুলা এটা একদিকে হয়ে আছে, আমরা চাইতেছি লেখা যেন একবারে মাঝামাঝি থাকে, সেন্টারে থাকে। তাহলে এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে আমরা এইভাবে সম্পূর্ণ লেখা সহ সম্পূর্ণটা সিলেকশন করলাম, করার পরে এখান থেকে ক্লিক দিব লেআউটে। এই যে দেখেন উপরে দিয়ে একটা লেআউট অপশন আছে, আমরা এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে অপশনগুলো আছে, এখান থেকে আমরা মাঝখানে যেটা আছে আমরা এইটাতে ক্লিক দেব। এটাতে ক্লিক দিলে দেখেন কি হয়েছে, আমাদের এই যে সবগুলা লেখা আছে এগুলা কি চলে আসছে, একেবারে সেন্টারে চলে আসছে। তো এই হলো টেবিলের কাজ। তো মনে করেন আমরা টেবিলের আরো কিছু কাজ করতে পারি। কিভাবে, আমরা ডিজাইনে ক্লিক দিব। ডিজাইনে ক্লিক দেওয়ার পরে দেখেন এই জায়গায় লেখা আছে ড্র টেবিল। আমরা যদি ড্র টেবিলে ক্লিক দিই, আমরা যখন ড্র টেবিলে ক্লিক দিলাম তখন দেখেন আমাদের কলমটা, আমাদের মাউসের কারসারটা কি হয়ে গেছে, কলম হয়ে গেছে। এবার যদি আমরা যে কোনো কলামে সেইভাবে ক্লিক করে টান দিই, তাহলে দেখেন কলামের ভিতরে আরেকটা কলাম হয়ে যাবে। যদি আমরা চাই এই যে আমাদের এখানে আরেকটা কলাম দেব, এই যে দেখেন কলাম হয়ে গেছে। এবার যদি চাই এই জায়গায় একটা দিব, তাহলে এই যে দেখেন খুব সুন্দরভাবে কি করতে পারি, আমরা টেবিলের ভিতরে বিভিন্ন ঘর তৈরি করতে পারি। এইভাবে দিয়ে দিয়ে দেখেন আমরা ঘর তৈরি করতেছি, এইভাবে দিলাম, ঘর তৈরি হইল। ওকে, এরপর আমরা এটা সরাইব কিভাবে, আমরা এই জায়গায় আরেকটা ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার পরে এখন আমাদের ইচ্ছা হইলো যে আমরা এই ঘরগুলো রাখবো না, তাহলে এটা কিভাবে করব, আমরা এখানে ইরেজারে ক্লিক দেব। ইরেজারে ক্লিক দেওয়ার পরে আমরা যেটা সরাইতে চাই জাস্ট ওই দাগের মধ্যে একটা ক্লিক দেব, তাহলে দেখেন দাগটা সরে গেছে। তো আমরা এইভাবে কি করতে পারি, যে কোনো সেলস দাগকে আমরা সুন্দর করে সাজাইতে পারি, যেটাতে দেবো এটাই কিন্তু চলে যাবে।
ওকে, আশা করছি আপনারা টেবিলের কাজটা বুঝতে পারছেন। তো আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা টেবিলের কাজটা সমাধান করে আমি এই পর্যন্ত রেখে দিলাম। ওকে, তো ইনসার্ট মেনুতে আমাদের টেবিলের পরে আছে ইমেজ। আপনি যদি ওয়ার্ডের মধ্যে কোনো ইমেজ নিয়ে আসতে চান, অবশ্যই ওয়ার্ডে কাজ করতে গেলে আপনাদেরকে অনেক ইমেজ নিয়ে কাজ করতে হবে, ছবি কাজ করতে হবে। তাহলে এক্ষেত্রে কি করবেন, এই যে পিকচারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের কম্পিউটারের যে জায়গায় ছবি আছে ওই ফাইল থেকে ওই ফাইলে চলে যাবেন। ওই ফাইলে যাওয়ার পরে আপনাদের ছবিটা যে জায়গায় রাখা আছে ওইখান থেকে ছবিটা নিয়ে আসবেন। তো মনে করেন আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিই, আমি এটা নিলাম। নেওয়ার পরে ছবিটা ইনসার্ট করার জন্য আমরা ইনসার্টে ক্লিক দেব। তাহলে দেখেন এই জায়গায় কি আসছে, ছবিটা চলে আসছে। তো এরপরে আমরা এটাকে যদি বড় ছোট করতে চাই তাহলে এইভাবে ক্লিক করে ধরে রেখে টান দেব, তাহলে বড় হবে ছোট হবে। এই যে দেখেন বড় ছোট হবে, এইভাবে নিলে এইভাবে বড় হবে ছোট হবে। ওকে, এখন দেখেন আমাদের ছবিটা কিন্তু এদিক সেদিক সরতেছে না, টান দেওয়ার পরেও সরতেছে না। তাহলে এটা কেমনে সরাইবো, এটা সরানোর জন্য আমরা এটাতে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন এই জায়গায় লেখা আছে টেক্সট র্যাপিং। তো আমরা এই যে টেক্সট র্যাপিং অপশনটা আছে, আমরা এটাতে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট যে কোনো একটাতে ক্লিক দিলে আমাদের ছবিটা এদিক সেদিক সরাইতে পারবো। তো আমি বিহাইন্ড টেক্সটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এটাকে ছোট করলাম। এবার দেখেন আমার ছবিটা কি হইতেছে, এদিক সেদিক সরাইতে পারতেছে। তো আমি ছবিটাকে এখানে ক্লিক করে ধরে কি করলাম, ছোট করলাম। করার পরে দেখেন এই যে অপশনগুলো আছে এখান থেকে আমরা কি করতে পারবো, ছবির মধ্যে বিভিন্ন ডিজাইন দিতে পারবো। যেটাতে ক্লিক দিব ছবিটা এইভাবে সাজবে। তো এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন আমি এই যে এইভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন কাজ করতে পারি। ওকে, তো করার পরে আমি কন্ট্রোল ধরে রাখে ক্লিক করে এই ছবিটার একটা কপি নিয়ে নিলাম। কপি নেওয়ার পরে আমি কি করলাম, দেখেন আমি এই যে ডিজাইনটা দিলাম এখানে, আমরা চাইলে এই ডিজাইনটাকে একটা কালার করতে পারবো। কিভাবে, দেখেন এই জায়গায় লেখা আছে পিকচার বর্ডার। যখন এটাতে ক্লিক দিবেন তখন কি হবে, এই বর্ডারটা এইভাবে কালার করতে পারবেন। আপনারা যে কালার চান এই কালারে করতে পারবেন। তো আমি এইভাবে এই কালারটা করলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আরেকটা অপশন দেখেন, আমাদের এই যে শেপটা আছে, শেপটা হলো আমি এখান থেকে যে ডিজাইনটা দিছি ওই ডিজাইনের ভিতরে। তো আমরা চাইলে এই যদি পিকচার শেপে ক্লিক দেই তাহলে এখানে যত ধরনের শেপ আছে ওই শেপে যদি ক্লিক দেই তাহলে ওই শেপ আকারে ওই ছবিটা বিন্যস্ত হয়ে যাবে। তো মনে করেন আমি কি করলাম, এটাতে ক্লিক দিলাম, তাহলে দেখেন আমার ছবিটা কিন্তু এইভাবে হয়ে গেছে। তো আমি যদি আবার এখানে পিকচার শেপে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এখান থেকে যদি আমি মনে করেন এইটা দিই তাহলে দেখেন ছবিটা কিন্তু এইভাবে হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারতেছেন এবং এটা দ্বারা আপনারা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন। তো মনে করেন আমি এটাতে আবার যদি এইটা দিই তাহলে দেখেন কত সুন্দরভাবে কাজ করা যায়। তো আপনারা আশা করি বুঝতে পারছেন, আপনারা এই পিকচারটা ইনসার্ট করার পরে এটার মাধ্যমে অনেক কাজ করতে পারবেন। ওকে, তো এরপরে মনে করেন আমি আমার এই যে দুইটা ছবি এই জায়গায় আছে, আমি চাইতেছি আমার একটা ছবি উপরে থাকবে একটা ছবি নিচে। তো মনে করেন আমার এখন এই যে লাল ছবিটা এটা আছে উপরে আর ওটা আছে নিচে। তো আমি চাইতেছি এটা নেব নিচে আর এটা আনবো উপরে। তো কিভাবে করব, করার জন্য আমি এটাতে একটা ক্লিক দিব, লালটাতে ক্লিক দেওয়ার পরে দেখেন এই জায়গায় লেখা আছে ব্রিং টু ফ্রন্ট। তো ব্রিং টু ফ্রন্টে ক্লিক দিলে এটা উপরে থাকবে। তো আমার ছবিটা তো অলরেডি উপরে আছে, আমি নিচে নিব। এই জন্য আমি ক্লিক দিব সেন্ড টু ব্যাক। তো আমি ক্লিক দিলাম, দেখেন আমার ছবিটা কি চলে গেছে, নিচে চলে গেছে। তো আবার যদি উপরে আনতে চাই তাহলে এক্ষেত্রে আমি আবার এই জায়গায় ক্লিক দেবো, উপরে চলে আসবে। ওকে, এরপরে আপনারা যদি চান যে এই ছবিটাকে ক্রপ করবেন তাহলে ক্রপ করার জন্য কি করবেন, ছবিটাতে একটা ক্লিক দিবেন। দেখেন এই জায়গায় লেখা আছে ক্রপ। এবার ক্রপের অপশন চলে আসছে, আপনারা মাউস দ্বারা ক্লিক করে ধরে রেখে কি করতে পারবেন, ছবিটা ক্রপ করতে পারবেন। এই যে দেখেন আমি ছবিটা ক্রপ করে নিলাম। করার পরে কিবোর্ড থেকে এন্টার চাপবেন, ছবিটা ক্রপ হয়ে গেল। তো আপনারা এইভাবে যে কোনো ছবি ইনসার্ট করতে পারবেন, ক্রপ করতে পারবেন, উপরে নিচে নিতে পারবেন। এখান থেকে কালার সহ বিভিন্ন এই শেপের ভিতরে আপনারা এটা সাজাইতে পারবেন। ওকে, তো ইনসার্টে আমরা পিকচার দেখলাম, এবার দেখবো শেপ। তো শেপ কি, তো আমি শেপে ক্লিক দিলাম। শেপে ক্লিক দেওয়ার পর দেখেন এই যে আমাদের সামনে অপশনগুলো আসছে এইগুলাকে বলে শেপ।
তো শেপের কাজ দেখার জন্য প্রথমে দেখেন আমি এই জায়গায় যে লাইন যে অপশনটা আছে আমি এই লাইন নিয়ে একটা কাজ করি। তো আমি লাইনে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এবার যদি মাউসে ক্লিক করে ধরে রেখে টান দিই তাহলে দেখেন কি হয়, এখানে একটা লাইন তৈরি হয়েছে। তো আপনারা কি করতে পারবেন, এইভাবে শেপের লাইন তৈরি করতে পারবেন শেপ দ্বারা। তো লাইন করার পরে আপনারা চাইলে এখানে কি করতে পারবেন, এই যে এই জায়গাটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এই লাইনটাকে বিভিন্নভাবে কালারিং করতে পারবেন, এখানে অপশনগুলো আছে। অথবা এইভাবে আপনারা ড্যাশ ড্যাশ আকারে একটা লাইন তৈরি করে ফেলতে পারবেন অত্যন্ত সহজে। তো আমাদের একটা লাইন তৈরি হলো। এরপরে মনে করেন আমি চাইতেছি এখানে আবার ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে শেপ। তো শেপ থেকে আমি চাইতেছি এই যে শেপটা আছে এটা তৈরি করব। করার জন্য দেখেন আমি একটা ক্লিক দিলাম, আমার মাউসটা প্লাস চিহ্ন হয়ে গেছে। এবার আমি এই জায়গায় ক্লিক করে ধরে রেখে এভাবে টান দিব। তো দেখেন আমার একটা চারকোণীয় গড় বা রেক্টেঙ্গেল শেপ তৈরি হয়েছে। তো তৈরি হওয়ার পরে আমাদের সামনে এইভাবে শেপটা আসছে, আমরা এখানে ক্লিক করে কি করতে পারি, এটাকে বড় ছোট করতে পারি। তো আমি এতটুকু রাখলাম, রাখার পরে এই যে অপশনগুলো আছে আমরা যদি এটাতে ক্লিক দিই তাহলে আমাদের শেপটা এইভাবে কালার হবে। অথবা আমরা এখান থেকে আরো কালার দিতে পারি, দেখেন মনে করেন আমি এইটাই দিলাম। তো এইভাবে আমরা কি করতে পারি, অনেক ধরনের শেপ তৈরি করতে পারি। অথবা আমরা কালারটা এখান থেকেও দিতে পারি। এই যে দেখেন উপরে লেখা আছে শেপ ফিল। শেপ ফিল মানে হইল আমাদের এই যে শেপটা আছে শেপের যে ভিতরের কালারটা এটাকে বলে ফিল কালার। আর এই যে বর্ডার আছে সাদা বর্ডার এটা হইল শেপ আউটলাইন। তো আমরা যদি ফিল কালার পরিবর্তন করতে চাই তাহলে এই ক্ষেত্রে এখানে ক্লিক দিব, শেপ ফিলে যাইব, যাওয়ার পরে এখান থেকে যেটা দেব এটা কিন্তু কি হবে, আমাদের এইভাবে কালার হবে। এতটুকু দিলাম। আর যদি আউটলাইন যেটা আছে এটা কালার পরিবর্তন করতে চান তাহলে এই ক্ষেত্রে আউটলাইনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন আপনারা যেটা দেবেন এটাই কিন্তু কি হবে, আউটলাইন হবে। তো এইভাবে আপনারা কি করতে পারবেন, অনেক ধরনের কাজ করতে পারবেন। তো আমি এখান থেকে ইনসার্টে গিয়ে আরেকবার মনে করেন আমি এই শেপটা নিব, নেওয়ার জন্য দেখেন আমি এইভাবে ধরলাম। তো এইভাবে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কালার দিয়ে দেব। তো এইভাবে আমরা যে কোনো শেপ তৈরি করতে পারবো। এটাকে যদি আমরা এখান থেকে মনে করেন এই কালার দিয়ে দিই, এখান থেকে দিয়ে দিলাম সবুজ। ওকে, এইভাবে আমরা কি করতে পারি, শেপের মাধ্যমে অনেক ধরনের কাজ করতে পারি। তো আমি আবার এখান থেকে কি করলাম, মনে করেন আমি শেপ এটা না, আমি শেপ নিব ধরেন এটা। এরপরে আমি চাইতেছি এই শেপের ভিতরে কোনো কিছু লিখবো। তাহলে লেখার জন্য কি করব, লেখার জন্য আমাদেরকে এই শেপটা আনার পরে এখানে একটা মাউসে ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এড টেক্সট এটাতে ক্লিক দেব। দেখেন এবার কি চলে আসছে, আমাদের লেখার অপশন চলে আসছে। মনে করেন আমি এই জায়গায় লিখলাম, আমার সোনার বাংলা। তো এইভাবে কি করতে পারি, আমরা যত ধরনের শেপ আছে সকল শেপে আমরা লিখতে পারবো। এই যে শেপগুলো আছে যদি আপনি এটাতে লিখতে চান তাহলে কি করবেন, এখান থেকে রাইট বাটন এড টেক্সট, এই যে দেখেন লেখার অপশন চলে আসছে। এবার আপনি লেখেন। তো আশা করি আপনারা এই শেপের বিষয়টা বুঝতে পারছেন। ওকে, তো আমি এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখান থেকে মনে করেন আমরা তো এখান থেকে কি করতে পারি, শেপের কালার দিতে পারি। তো আমি চাইতেছি এখানে শেপের কালার না দিয়ে অন্য কিছু দিব। তো অন্য কিছু দিতে হইলে কিভাবে দিবেন, তো ধরেন এখান থেকে লেখা আছে শেপ ফিল, আমি এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে পিকচার, অর্থাৎ ফিলটা পিকচার দ্বারা পরিপূর্ণ হবে। তো আমি পিকচারে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখান থেকে যদি মনে করেন আমি এই পিকচারটাই দিই, দেওয়ার পরে যদি ইনসার্টে দিই তাহলে দেখেন আমাদের শেপটা কি হয়ে গেছে, পিকচারে পরিবর্তন হয়ে গেছে। তো এইভাবে আমি মনে করেন এইটাতে আসলাম, আসার পরে আমি শেপ ফিলে আসলাম। এখন যদি গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টে ক্লিক দেওয়ার পরে দেখেন এই জায়গায় কি আছে, বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। তো আমরা এখান থেকে কি করতে পারি, এই ফিলটাকে গ্রেডিয়েন্ট দ্বারা পরিপূর্ণ করতে পারি। ওকে, এরপরে মনে করেন আমি এটাকে আবার ধরলাম, ধরার পরে শেপ ফিলে গেলাম। দেখেন এই জায়গায় লেখা আছে টেক্সচার।
তো এই যে টেক্সচারগুলো আছে আমরা যদি যে কোনো একটাতে ক্লিক দিই তাহলে আমাদের শেপটা টেক্সচারে পরিবর্তন হবে। এই যে দেখেন ফিলটা কি হয়ে গেছে, টেক্সচারে পরিবর্তন হয়ে গেছে। ওকে, এরপর যদি আমি আবার ক্লিক দিই দেখেন পরের কাজটা দেখে প্যাটার্ন। তো প্যাটার্নে ক্লিক দেওয়ার পর দেখেন এই জায়গায় কি আছে, অনেক ধরনের প্যাটার্ন আছে। তো আমরা যে প্যাটার্নে ক্লিক দিব ওই প্যাটার্নটা কি চলে আসবে, আমাদের শেপের ফিলে চলে আসবে। এই যে দেখেন ফিল চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এগুলা দ্বারা আপনারা অত্যন্ত সহজে অনেক ধরনের অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন। এরপরে আমরা দেখব, দেখেন এই জায়গায় লেখা আছে চার্ট। তো ওয়ার্ডের মধ্যে চার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চার্ট মানে হলো একটা গ্রাফ তৈরি করা। তো একটা চার্ট তৈরি করার জন্য আমরা এই চার্টে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন এই জায়গায় কি লেখা আছে, কলাম, লাইন, পাই, বার, অর্থাৎ এই জায়গায় অনেক ধরনের চার্ট আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা চার্ট নিয়ে শুরু করতে পারি। তো ধরেন আমরা এখান থেকে প্রথমে কাজ করব এই কলাম চার্ট নিয়ে। আমি কলামে ক্লিক দিলাম। কলামে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি এটাতে ক্লিক দিলাম, এরপরে ওকে দিলাম। তাহলে দেখেন আমার সামনে একটা চার্ট চলে আসছে। তো আসার পরে এই জায়গায় দেখেন আমরা ছোট করলাম। দেখেন এই জায়গায় লেখা আছে কি, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, 3, 4, এরপরে সিরিজ 1, 2, 3, 4। তো এই জায়গায় এই যে ক্যাটাগরিগুলো এই জায়গায় দেখাইতেছে। তো আমরা যদি এখানে ক্যাটাগরির নাম পরিবর্তন করে দিই, মনে করেন ক্যাটাগরি না লেখা লিখলাম ক্লাস, এই জায়গায় আমরা ইংরেজিতে লিখি ক্লাস 10, এই জায়গায় লিখলাম ক্লাস 9। তো দেখেন আমাদের এই যে ক্যাটাগরি লেখাটা পরিবর্তন হয়ে এই জায়গায় কিন্তু কি চলে আসছে, ক্লাস 10, 9। তো এইভাবে আমরা সবগুলা কি করতে পারি, চার্টে লেখা পরিবর্তন করে আমরা যেভাবে চার্ট সাজাইতে চাই ওইভাবে কি করব, চার্ট সাজাইব। তো এখানে সিরিজ 1, তো সিরিজ 1 মানে হইলো এই যে দেখেন এই জায়গায় লেখা আছে সিরিজ 1। ওই যে কালারগুলো আছে প্রত্যেকটা চার্টের কি আছে, চারটা অংশে 3টা করে কালার আছে। তো এখানে সিরিজ 1 দ্বারা এই নীল কালারটা বুঝাইতেছে, সিরিজ 2 দ্বারা লাল কালারটা এবং সিরিজ 3 দ্বারা যে হালকা সবুজ এটা বুঝাইতেছে। তো আমরা চাইলে যদি চাই যে না আমরা এখানে সিরিজ হবে না আমরা অন্য কিছু হবে, তাহলে আমরা এখানে লিখে দেবো। ধরুন আমি এই জায়গায় লিখলাম A+, তাহলে আমাদের এখন এই জায়গায় চলে আসছে A+, অর্থাৎ এই কালারটা A+ বুঝাইতেছে। এখানে দিলাম A-, এই জায়গায় দিলাম ফেল। তো আমাদের এই 3টা কালার কি করতেছে, এই 3টা জিনিস নির্দেশ করতেছে। তো এইভাবে পরবর্তীতে যদি আমরা এই পুরা ফলাফলটা চার্টে বের করতে চাই তাহলে এই ক্ষেত্রে এই যে অপশনগুলো আছে আমরা এখানে দিয়ে দিব। মনে করেন আমাদের ক্লাস 10-এ A+ পেয়েছে 10 জন, আমরা এটা দিয়ে দিব। তাহলে দেখেন এই তথ্যটা এখানে বড় হয়ে গেছে। পরে এখানে দিয়ে দিলাম মনে করেন 20 জন, এই জায়গায় দিলাম 25 জন। এইভাবে কি হইতেছে, আমাদের চার্টটা কিন্তু বড় ছোট হইতেছে। তো আমরা এইভাবে কি করতে পারবো, একটা চার্ট তৈরি করে ফেলতে পারবো। তো আমাদের ডাটা দেওয়ার পরে আমরা ক্লিক দিব এই জায়গায়। এই জায়গায় দেওয়ার পর দেখেন আমাদের চার্টটা কি হয়ে গেছে, এখানে তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে একটু নিচে এখানে মনে করেন নিচে নিয়ে আসতে হলে কি করতে হবে, দেখেন আসতেছে না। তাহলে কি করবেন, আপনারা ফরম্যাটে ক্লিক দিবেন, এখান থেকে টেক্সট র্যাপিং থেকে আপনারা বিহাইন্ড টেক্সটে ক্লিক দিবেন। এবার ক্লিক করলে কিন্তু চার্টটা নিচে যাবে। ওকে, নিচে নেওয়ার পরে আমাদের চার্টটা এইভাবে আসছে। আমরা যদি চাই এবার এই চার্টটাকে কি করব, আরো বিভিন্ন ডিজাইন দিব, তাহলে এই ক্ষেত্রে আমরা এই চার্টে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের সামনে অনেকগুলা ডিজাইন আসছে। আমরা যেটাতে ক্লিক দিব কালার, এই কালারটাই আসবে। এই যে দেখেন এখানে কি আছে, বিভিন্ন কালার আছে। তো আমরা এইভাবে অত্যন্ত সুন্দর করে কি করতে পারি, চার্ট সাজাইতে পারি। তো এই জায়গায় লেখা আছে চার্ট লেআউট। আপনারা এইখান থেকে এই চার্টের যে ডিজাইনটা আছে সম্পূর্ণ লেআউটটা অন্য আরেকটা লেআউটে পরিবর্তন করতে পারবেন। কিভাবে করবেন, এটা এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন এইভাবে, এবার দেখেন এই চার্টটা কিন্তু অন্যভাবে আসছে। এখানে চার্ট টাইটেল চলে আসছে। আমরা চাইলে কি করতে পারি, টাইটেলটা পরিবর্তন করে দিতে পারি। তো এখানে মনে হলো লিখলাম রেজাল্ট। আপনারা এইভাবে কি করতে পারেন, এই যে চার্ট তৈরি করতে পারবেন। তো আমি এইটা দেখাইলাম, এটাকে বলে কলাম চার্ট। তো আমরা যদি মনে করেন
এই জায়গা কি করব, আরেকটা চার্ট আনবো। তো আমি আবার ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে চার্টে গেলাম, চার্ট থেকে আমরা এখানে আনবো পাই চার্ট, মানে এই যে চার্টটা পাই চার্ট, এখান থেকে এটা দিলাম। দেওয়ার পরে বাকি যে তথ্যগুলো আছে সেম ভাবে আগের মতো এইভাবে তথ্যগুলো দিয়ে দিতে হবে। আপনার এখানে যেটা দরকার এগুলা দিবেন। ওকে, দেওয়ার পরে আমি এখানে ক্লিক দিলাম, দেখেন আমাদের কি হয়ে গেছে, এখানে একটা পাই চার্ট তৈরি হয়ে গেছে। পাই চার্টটা এইভাবে গোল হয়। তো এটা যদি সরাইতে চান তাহলে আমি আবার কি করলাম, ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে এখানে আসলাম বিহাইন্ড টেক্সট, এবার এদিকে আমি সরাইতে পারবো। তো আশা করি আপনারা চার্টের কাজটা বুঝতে পারছেন। চার্টে আরো অনেক ধরনের চার্ট আছে, সবগুলা চার্টের কাজ সেম। আপনারা যদি একটা চার্ট করতে পারেন তাহলে অবশ্যই সবগুলা চার্টও করতে পারবেন। ওকে, তো চার্টের পরে আপনাদেরকে এখান থেকে কিছু কাজ দেখাইবো। দেখেন এই জায়গা লেখা আছে পেজ নাম্বার। আমরা যখন ওয়ার্ডে কাজ করি আমাদেরকে পেজ নাম্বার দিতে হয়। দেখবেন একটা বইয়ের মধ্যে কি থাকে, অনেক নাম্বার থাকে, 1000 2000 পৃষ্ঠা থাকে, এখানে পেজ নাম্বার দেওয়া থাকে। এগুলো আসলে অটোমেটিক দেওয়া হয়। কিভাবে দিবেন, এটা দেওয়ার জন্য আপনারা ক্লিক দিবেন পেজ নাম্বারে, ইনসার্ট থেকে পেজ নাম্বার। তো এখান থেকে টপ অফ পেজ যদি আপনারা এটাতে ক্লিক দেন, এরপরে এখানে ক্লিক দেন, তাহলে দেখেন এই জায়গায় কি চলে আসছে, পেজ নাম্বার। এটা 2 নম্বর পেজ, এর জন্য 2 আসছে। ওকে, আমি যদি উপরে যাই দেখেন এই জায়গায় কি আসছে 1। তো এটা আসছে টপ অফ পেজ, মানে পেজের উপরে। আপনারা চাইলে নিচেও দিতে পারবেন। ইনসার্টে যান, ইনসার্ট থেকে পেজ নাম্বার, পেজ নাম্বার থেকে বটম অফ পেজ, এখান থেকে যদি এই জায়গায় ক্লিক দেন তাহলে দেখেন নিচেও নাম্বার চলে আসছে। ওকে, এখন যদি আপনি পেজ নাম্বার সরাইতে চান তাহলে কি করবেন, আবার ইনসার্টে যাইবেন, ইনসার্ট থেকে পেজ নাম্বারে যাইবেন, এখান থেকে রিমুভ পেজ নাম্বারে ক্লিক দিবেন, তাহলে পেজ নাম্বারটা চলে যাবে। ওকে, এরপরে দেখেন এই জায়গায় লেখা আছে ফুটার হেডার। ফুটার মানে হলো নিচের অংশ। দেখেন আমি ফুটারে ক্লিক দিলাম, দেওয়ার পরে যদি এটাতে ক্লিক দিই তো দেখেন নিচে চলে আসছে। অর্থাৎ আমি যদি এই ফুটারে কোনো কিছু লিখি, মনে করেন আমি এই জায়গায় লিখলাম এফএইচ, তো এটা লেখার পরে দেখেন আমি কিন্তু লেখছি একটা পৃষ্ঠাতে, কিন্তু এই লেখাটা চলে গেছে সকল পৃষ্ঠায়। দেখেন এই যে দেখেন এই পৃষ্ঠা চলে আসছে। আমি যদি নতুন করে আরেকটা পৃষ্ঠা নেই, এখানে এন্টার দিয়ে, তাহলে দেখেন এই লেখাটা কিন্তু এই জায়গায় চলে আসছে, এই যে। ওকে, তো এটা হলো ফুটার। আপনি এক পৃষ্ঠায় যদি ফুটার ফিট করেন তাহলে সকল পৃষ্ঠায় ফুটার ফিট হয়ে যাবে। তো হেডারের কাজও সেম। হেডার হলো উপর। যদি আপনি পৃষ্ঠার উপরে কোনো কিছু লেখেন হেডার অংশে, তাহলে এই হেডারটা সকল পৃষ্ঠার মধ্যে সেট আপ হয়ে যাবে। তো দেখেন কিভাবে, আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আসলাম হেডারে, হেডার থেকে আমি যদি এই ডিজাইনটা নেই, নেওয়ার পর যদি এখানে কোনো কিছু লিখি, দেখুন ধরেন এই জায়গায় লিখলাম নলেজ। তো নলেজ আমি লিখছি এই পৃষ্ঠা। এবার দেখেন আমার এই নলেজ লেখাটা প্রত্যেক হেডারে চলে আসছে। এই যে দেখেন এই জায়গায় আসছে, এই পৃষ্ঠাতেও আসছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে পেজে হেডার দিবেন, ফুটার দিবেন। এখন মনে করেন আপনি চাইতেছেন হেডার বা ফুটার কোনোটাই রাখবেন না, তাহলে কি করবেন? এই ক্ষেত্রে আমরা আবার ইনসার্টে যাইব, ইনসার্ট থেকে এখান থেকে পেজ নাম্বারে এই ফুটারে আসবো। আসার পর এই জায়গায় দেব রিমুভ ফুটার। রিমুভ ফুটারে ক্লিক দিলে আমাদের ফুটারটা চলে যাবে। দেখেন এই জায়গায় ফুটারে কোনো কিছু নেই। এখন হেডার রয়েছে। আপনারা যদি হেডার সরাইতে চান তাহলে এই ক্ষেত্রে আবার হেডারে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আবার দিবেন রিমুভ হেডার, তাহলে দেখেন হেডারও চলে গেছে। তো আপনারা আশা করি এই গুরুত্বপূর্ণ 3টা কাজ বুঝতে পারছেন, পেজ নাম্বার, ফুটার, হেডার। এরপরে দেখেন এই জায়গায় আরেকটা হলো টেক্সট বক্স। তো টেক্সট বক্সের কাজ আসলে শেপের মতোই। টেক্সট বক্স হলো যে কোনো কিছু লেখার জন্য। তো আপনারা এখান থেকে এই যে এখানে বক্স আছে, অথবা এখান থেকে ড্র টেক্সট বক্সে দিবেন। এবার যে কোনো জায়গায় কি করতে পারবেন, এই যে এইভাবে একটা বক্স নেবেন, বাস বক্সের ভিতরে যে কোনো কিছু লিখতে পারবেন। এটাকে বলে টেক্সট বক্স। ওকে, তো আমি চাইতেছি আপনাদেরকে অন্তত 50 মিনিটের ভিতরে ক্লাসটা শেষ করে দিতে। তো যাই হোক, আমরা এখান থেকে কোথায় গেলাম, ইনসার্ট। ইনসার্ট থেকে আপনাদেরকে এগুলা দেখাইলাম। এগুলা দেখানোর পরে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ দেখানো বাকি রয়ে গেছে। তো এটার জন্য আমি ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে দেখেন এই জায়গায় লেখা আছে ইকুয়েশন। ইকুয়েশন মানে হলো গুণ করা, অর্থাৎ অঙ্ক করা, গণিত করা। আপনি যখন ওয়ার্ডে অনেক কিছু লিখতে যাইবেন, গণিতের অনেক অপশন আপনি কিবোর্ডের মধ্যে পাবেন না। তো এইগুলা আপনাকে কি করা লাগবে, ইকুয়েশন থেকে আনতে হবে। যেমন ভাগ চিহ্ন, পূরণ চিহ্ন, গুণ চিহ্ন, আপনি এগুলা ওয়ার্ডের আপনার কিবোর্ড থেকে পাবেন না, এগুলো আপনাকে এখান থেকে আনতে হবে। তো আমি ইকুয়েশনে ক্লিক দিলাম।
ক্লিক দেওয়ার পরে দেখেন এই জায়গায় কি আসছে, অনেকগুলো অপশন আছে, অঙ্কের যত অপশন আছে সবগুলো এই জায়গায় আসতেছে। আপনার যেটা দরকার এটাতে ক্লিক দিবেন। মনে করেন আমি এখান থেকে বাঘ আনবো, তো এখান থেকে মনে করেন আমি বাঘ আনবো, তো বাঘ দেখেন তো বাঘ আনার জন্য দেখেন এই যে জায়গায় বাঘে আপনারা এখানে মাউস রেখে ক্লিক দিবেন, বাঘ চলে আসছে। তো আবার আমি মনে করেন এখানে গুণ নিয়ে আসবো, তাহলে আবার ইনসার্ট থেকে আমি ইকুয়েশনে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন গুণ আছে, ক্লিক দেন, গুণ চলে আসছে। তো এইভাবে আপনারা কি করতে পারবেন, যত ধরনের অঙ্কের চিহ্ন আছে এগুলা নিয়ে আসতে পারবেন। ওকে, এরপরে মনে করেন আমি আবার ইকুয়েশনে আসলাম, আসার পরে দেখেন এই জায়গায় কি আছে, অনেকগুলো অপশন আছে। আপনি অনেক সময় কি করতে হবে, আপনাকে অঙ্ক লিখতে হবে। এই যে দেখেন এই জায়গায় এক্সাম্পলগুলো দেওয়া আছে, আপনি এই অঙ্কগুলো লিখবেন কিভাবে, তো লেখার জন্য আপনাকে এখান থেকে ফাংশন আছে, এই ফাংশনগুলো ব্যবহার করা লাগবে। মনে করেন আমি এটা ব্যবহার করব, তো এটা আনলাম। তো দেখেন আপনি উপরে লিখবেন ধরেন, উপরে লিখবেন ধরেন 50 আর নিচে লিখবেন 20। এই যে দেখেন আমার কি হয়ে গেল, এখানে সরি আমাদেরকে শুধু এই অংশটা সিলেকশন করা লাগবে, এখানে আমি কি দিলাম 20, এই যে দেখেন চলে আসছে। তো এইভাবে আপনারা এই যে অঙ্কের যে জটিল কাজগুলা এগুলা কিবোর্ড দ্বারা করতে পারবেন না, এগুলা ইনসার্ট থেকে ইকুয়েশনে গিয়ে আপনাদেরকে করতে হবে। এখানে আমি ইকুয়েশনে ক্লিক দিলাম, দেখেন এই জায়গায় অনেক ধরনের অপশন আছে, আপনারা যেটা করতে চান জাস্ট এটা ক্লিক দিয়ে দিয়ে নিয়ে নেবেন। মনে করেন এটা নিলাম, তো আপনারা এখানে কোনো কিছু লিখবেন, তো এই জায়গা দিলাম 20। অঙ্কগুলা এইভাবে সাজাইতে হবে। তো অঙ্কের যত দরকারি টুলস আছে সবগুলা টুলস ইকুয়েশনের ভিতরে আছে, আপনারা এগুলো সবগুলা দেখে নেবেন। এই সবগুলার ভিতরে অঙ্কের যত ধরনের কাজ আছে সবগুলা এখানে, যত সূত্র আছে সবগুলা সূত্র এই জায়গায় দেওয়া আছে, সূত্রগুলা কিভাবে লিখতে হবে এগুলো আপনারা ইকুয়েশন থেকে দেখে নেবেন। ওকে, ইকুয়েশনের পরে আছে সিম্বল। মনে করেন আমি ইনসার্ট থেকে দেখেন এই জায়গায় লেখা আছে সিম্বল। তো কিবোর্ডের মধ্যে অনেক সময় আপনারা অনেকগুলো অপশন পাবেন না, এগুলা সিম্বল থেকে নিয়ে আসতে হবে। ধরেন এই জায়গায় দেখেন কপিরাইটের একটা অপশন আছে, এটা কিভাবে আনবেন, সিম্বল থেকে আনবেন। ধরেন এই জায়গায় আমি লিখলাম এফএইচ, আমি আগে লিখে নিই, এফএইচ লিখলাম। আমরা এখানে কি করব, কপিরাইট ব্যবহার করব। তো এটা কিভাবে আনবো, এখান থেকে সিম্বলে যাইব, যাওয়ার পর এখান থেকে এই যে কপিরাইট, এই যে দেখেন চলে আসছে। তো আমি আবার লিখলাম এফএইচ, লেখার পরে আমি আবার সিম্বলে গেলাম, তো দেখেন এই জায়গায় লেখা আছে টিএম মানে ট্রেডমার্ক। তো এইভাবে সিম্বলের মধ্যে অনেকগুলা বিভিন্ন সিম্বল আছে যেগুলো আপনারা কিবোর্ডের মধ্যে পাইবেন না, এগুলা সিম্বল থেকে নিয়ে আসতে হবে। যদি আপনারা মোরে ক্লিক দেন তাহলে এখানে অনেক ধরনের সিম্বল পাবেন, এগুলো একটু স্ক্রল করে দেখতে পারবেন। আপনাদের যত ধরনের সিম্বল দরকার সবগুলা এই জায়গায় পাইবেন। তো আশা করি আপনারা এই সিম্বলের কাজটা বুঝতে পারছেন। এরপরে আমরা দেখব, এখান থেকে এবার চলে যাব পেজ লেআউটে। তো পেজ লেআউটে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলা কাজ বুঝতে হবে। তো এটার জন্য আমরা প্রথম পৃষ্ঠায় চলে আসলাম, আসার পরে আমি এই যে লেখাগুলো আছে এগুলোকে একটু নিচে দিয়ে দিলাম টেবিল সহ। দেওয়ার পরে আমি সবগুলা লেখাকে একটু কপি করে এখানে কি করলাম, পেস্ট করে দিয়ে দিলাম। আমাদের অনেকগুলো লেখা দরকার এগুলো বুঝতে হলে। ওকে, তো পেজ লেআউট মানে হইলো আপনি যখন ওয়ার্ডে কোনো কিছু লিখবেন অবশ্যই আপনাকে পেজ সেটআপ দিয়ে দিতে হবে। আপনি যখন প্রিন্ট করবেন তখন এই প্রিন্টটা কিভাবে আসবে, এটা কিভাবে প্রিন্ট হওয়ার পরে দেখা যাবে, এটা অবশ্যই আপনাকে কি করা লাগবে, দেখতে হবে, সিলেকশন সেটআপ দিয়ে দিতে হবে। তো দেখেন এই জায়গায় লেখা আছে মার্জিন। তো মার্জিন মানে হইলো এই যে দেখেন আমি যে লেখাটা শুরু করলাম, এই যে আমার অংশটা ফাঁকা আছে, এই ফাঁকা অংশটাকে মার্জিন বলে। তো আমার মার্জিনটা এখানে কতটুকু হবে, বর্তমানে 1 ইঞ্চি আছে, এখানে কি 1 ইঞ্চি হবে নাকি কম হবে নাকি বেশি হবে। তো আপনারা এটা এই মার্জিনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে যদি নরমালে ক্লিক দেন তাহলে এই যে বর্তমানে যেভাবে আছে এভাবে 1 ইঞ্চি থাকবে। যদি আবার এখানে ক্লিক দেন, এখান থেকে নেরোতে ক্লিক দেন, তাহলে সব দিকে উপরে নিচে ডানে বামে সব দিকে আধা ইঞ্চি থাকবে, হাফ ইঞ্চি। তাহলে দেখেন আমাদের কি চলে আসছে, এখানে মার্জিনটা কম চলে আসছে। তো এইভাবে আপনারা কি করতে পারেন, মার্জিন সেটআপ দিতে পারেন। তো এরপরে আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে হইলো যে আমাদের পেজটা কি পোর্ট্রেট থাকবে, পোর্ট্রেট মানে হলো এইভাবে। আর যদি ল্যান্ডস্কেপে দেন তাহলে পৃষ্ঠাটা এইভাবে বড় হয়ে চলে আসবে, যেটাকে আমরা আড়াআড়ি বলি। এটা হলো ওরিয়েন্টেশন। পোর্ট্রেটে দিলে লম্বা লম্বি আর ল্যান্ডস্কেপে দিলে আড়াআড়ি হবে। ওকে, আমি পোর্ট্রেটে রাখলাম। এরপরে গুরুত্বপূর্ণ যেটা হলো এখানে লেখা আছে সাইজ। আপনাদেরকে অবশ্যই সাইজ ঠিক করে দিতে হবে। আমি সাইজে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন এই জায়গায় কি চলে আসছে, অনেক ধরনের সাইজ চলে আসছে। তো আমরা সাধারণত
যে পৃষ্ঠাগুলো প্রিন্ট হয় এগুলা A4 সাইজ থাকে। তো আমি প্রথমে দেখেন এই জায়গায় লেখা আছে A4, আমরা আমাদের যে সাইজটা দরকার এটা দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি A4 দিয়ে দিলাম। অনেকে লিগ্যাল সাইজ ব্যবহার করে, তো দেখেন এই জায়গায় লেখা আছে লিগ্যাল সাইজ। এই যে দেখেন লিগ্যাল মানে হলো A4 থেকে একটু লম্বা, যেটা আমরা দলিলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এটা হলো লিগ্যাল। এই যে দেখেন পেজটা একটু লম্বা হয়ে গেছে। আর A4 দিলে স্বাভাবিক যে পেজগুলো A4 হয়ে থাকে। অথবা অনেক সময় আমাদের A4 ছাড়াও এই যে লেটার যে সাইজটা আছে, এটা আমরা যদি কোনো সাইজ না দিই তাহলে ডিফল্ট ভাবে কম্পিউটারে এটা লেটার সাইজ ধরে রাখবে। লেটার সাইজ এবং A4 সাইজ তেমন বেশ কম নাই, তবে প্রিন্ট ভালো আসার জন্য আমাদের উচিত হইল A4 সাইজটা দিয়ে দেওয়া। আবার সাইজের ক্ষেত্রে অনেক সময় দেখবেন A5 হইল A4 সাইজের অর্ধেক, আর ভাবে অর্ধেক। অনেক ক্ষেত্রে আমরা যখন আইডেন্টি কার্ড ফটোশপ ফটোস্টেট করি তখন আমরা এই সাইজটা কাজে লাগে। ক্লিক দিলাম, দেখেন এই যে ছোট হয়ে গেছে। এই যে সাইজটা এটা হলো A4 সাইজ, A5 সাইজ। তো আপনারা এইভাবে সাইজগুলো দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এরপর হলো কলাম। আমাদের এই লেখাটা বর্তমানে এক কলামে আছে, তো আমি কলামে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে ট্রু কলামে ক্লিক দিলাম, দেখেন এটা ট্রু কলামে ভাগ হয়ে গেছে। আবার যদি 3-তে দেই তাহলে দেখেন 3 কলাম হয়ে গেছে। এখানে দিলাম তাহলে দেখেন একদিকে কম আর একদিকে বেশি, মানে বাম দিকে কম ডান দিকে বেশি। এটাতে ক্লিক দিলাম তাহলে বাম দিকে বেশি ডান দিকে কম। তো এইভাবে আমরা কি করতে পারি, কলাম দিতে পারি। তো এই জায়গায় দেখেন সর্বোচ্চ 3 কলাম আছে, তো আমরা চাই তো কলাম আরো বেশি দিব, তাহলে এই ক্ষেত্রে কিভাবে দিব? এই জন্য আমরা কলামে ক্লিক দিব, এখান থেকে মোর কলাম দেওয়ার পরে দেখেন এই জায়গায় লেখা আছে নাম্বার অফ কলাম। তো নাম্বার অফ কলামে এখানে 3 দেওয়া আছে, আপনি যদি এই জায়গায় ক্লিক দেন তাহলে দেখেন 4 হয়েছে। এই জায়গায় দেখেন প্রিভিউ 4 দেখাইতেছে। 5 কলাম আপনি যেটা চান ওইটা এখানে কলাম দিতে পারবেন, দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দিবেন। তাহলে দেখেন এখানে কি হয়ে গেছে, 5টা কলাম হয়ে গেছে। তো আপনারা এইভাবে যতগুলা কলাম চান অতগুলা কলাম দিতে পারবেন। তো আমি এখানে কি করলাম, এগুলাকে 1 কলামে দিয়ে দিলাম। এখন মনে করেন আমি চাইতেছি যে আমার প্রথম কি হবে, 3 লাইন কলাম হবে না, বাকি নিচ থেকে কলাম শুরু হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সিলেকশন দিয়ে কাজ করতে হবে। আমরা সিলেকশন দিব, দেওয়ার পর এখানে কলামে ক্লিক দিব, 2 দিব। তাহলে দেখেন আমার উপরের লেখাটা কি হয় নাই, কলাম হয় নাই। তো আপনি চাইলে এইভাবে কি করতে পারবেন, অত্যন্ত সহজে কলামের কাজটা করে নিতে পারবেন। আপনার যদি 3টা লাগে এখানে 3টা দিবেন, 4টা লাগলে 4টা দিবেন। তো আশা করি আপনারা পেজ লেআউটের এই 4টা অপশন ভালো করে বুঝতে পারছেন। ওকে, এরপরে দেখেন এই জায়গায় লেখা আছে পেজ বর্ডার। আপনারা চাইলে এখানে কি করতে পারবেন, একটা পেজ বর্ডার ব্যবহার করতে পারবেন। আমি পেজ বর্ডারে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন এই জায়গায় নান অপশনটা সিলেকশন করা আছে, আপনি ক্লিক দিবেন বক্সে দেওয়ার পর দেখেন এই জায়গায় একটা বক্স চলে আসছে। এবার এখান থেকে আপনি স্টাইল লেখা আছে, আপনি কোন স্টাইলে বক্স দিতে চান, মনে করেন আপনি এটা দিবেন। দেওয়ার পর এবার ওকে দেন। তাহলে দেখেন পৃষ্ঠার শুরুতে কি চলে আসছে, প্রত্যেকটা পৃষ্ঠাতে বক্স চলে আসছে। তো আপনি এইভাবে যে কোনো বক্স দিয়ে দিতে পারবেন। ওকে, আর যদি বক্স না দিতে চান তাহলে এক্ষেত্রে নানে ক্লিক দিবেন, দেওয়ার পর ওকে দিবেন, তাহলে বক্সটা চলে যাবে। তো আমি আবার পেজ বর্ডারে গেলাম, যাওয়ার পরে এখানে বক্সে আসার পরে আমরা এখান থেকে কি করলাম, মনে করেন আমি এই বক্সটা নিলাম। নেওয়ার পর দেখেন এই জায়গায় কালার আছে, আপনি বর্ডার একটা কালার দিতে পারবেন। তো আমি এখানে কি করলাম, এই জায়গায় দেখেন একটা মনে করেন আমি এই কালারটা দিলাম। এবার যদি ওকে দিই তাহলে দেখেন কি চলে আসছে, আমার বর্ডারটা কালার হয়ে চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন। আর এখানে এই যে বক্সের যে সাইজটা, বর্ডারের যে সাইজটা, এটা আরো বড় করতে পারবেন। এখানে ক্লিক দিবেন, এই যে দেখেন এদিকে একটু বড় আছে, বড় করার জন্য এই যে একটু বড় হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন নিচের দিকে এই জায়গায় লেখা আছে আর্ট মানে হলো আমাদের এই যে বক্সটা এইভাবে হয়েছে, আমরা যদি আর্টে ক্লিক দিই তাহলে দেখেন এখানে কি আছে, অনেক অপশন আছে। এই অপশনগুলা এক একটা বর্ডার হবে। আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন এই জায়গায় লেখা আছে হোয়াইট, মানে এই যে গাছগুলো আছে এগুলো তো বর্ডার হয়ে আসবে। এগুলা কত বড় হবে আপনারা চাইলে এখানে বড় ছোট করতে পারবেন। ক্লিক দিলাম, এখানে ওকে দিলাম। তাহলে দেখেন এই গাছগুলা কি হয়ে গেছে, বর্ডার হয়ে গেছে। তো আপনি চাইলে গাছগুলা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এই জন্য পেজ বর্ডারে ক্লিক দিবেন, দেওয়ার পরে যে হোয়াইট আছে এই হোয়াইট থেকে আপনারা এটারে মনে করেন আমি একটু ছোট করব। আমি এই যে এই অপশনটাতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার বর্ডারটা কি হইলো, ছোট হয়ে আসছে। তো আপনারা এই বর্ডারের যে কাজটা একটু ভালো করে দেখবেন, এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর কাজ আছে। আপনারা
এগুলো আশা করি ব্যবহার করতে পারবেন। আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর দেখেন সাইজ প্রচুর, আমি এখান থেকে কমাই দিলাম, দিয়ে ওকে দিলাম। তাহলে দেখেন এই যে প্রজাপতিগুলো কি হইলো, আমার বর্ডারে চলে আসলো। তো আপনারা এইভাবে বর্ডারের কাজটা করবেন। তো বর্ডারের পাশে আছে পেজ কালার। পেজ কালার মানে হইলো আমাদের এই যে কালারটা সাদা আছে বর্তমানে, আপনি চাইলে এখানে ক্লিক দিয়ে অন্য কালারও দিতে পারবেন। এই যে দেখেন এইভাবে কালার দিতে পারবেন। ওকে, তো এটাকে আমি আপাতত সাদা কালারে দিলাম। এখান থেকে মনে করেন আমি এই জায়গা থেকে সাদা কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এটার পাশে আসে দেখেন, পাশে আছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক পাশে আছে। তো আমরা ওয়াটারমার্ক মানে কি? ওয়াটারমার্ক মানে হলো জলছাপ। এটা অনেক ক্ষেত্রে কপিরাইট বা নিজের কন্টেন্টকে অন্য যাতে কপি না করে, অন্যের নামে না চালিয়ে দেয়, এই জন্য মানুষে ওয়াটারমার্ক ব্যবহার করে। এটা কিভাবে দেয় দেখেন, জলছাপটা দেওয়ার জন্য আপনারা ওয়াটারমার্কে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক, নিচের দিকে আপনারা কাস্টম ওয়াটারমার্কে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। আসার পরে আপনারা এখান থেকে দিবেন টেক্সট ওয়াটারমার্ক। দেওয়ার পরে আপনারা ওয়াটারমার্কে যা লিখতে চান, মনে করেন আমি লিখবো এখানে, যে দেখেন আমি এই জায়গায় লিখবো কি আমার চ্যানেলের নাম। ওকে, তো লেখার পরে এখান থেকে আমার কিভাবে থাকবে, যদি আমি এখান থেকে এই যে কালারটা আছে, কালারটা কি করব, একটু এইভাবে দিয়ে দেবো। দেওয়ার পরে যদি অ্যাপ্লাই দেই, দেওয়ার পরে ক্লোজ দেই, তাহলে দেখেন আমার ওয়াটারমার্কটা কিন্তু চলে আসছে। এই যে দেখেন এই জায়গায় লেখা যাইতেছে এফএইচ নলেজ জোন। তো আপনারা এইভাবে আপনাদের কোনো প্রতিষ্ঠানের নাম, চ্যানেলের নাম বা আপনাদের যা যা জিনিস আছে এগুলো আপনারা কি করতে পারবেন, এটা আপনারা কপিরাইট হিসেবে একটা জলছাপ ব্যবহার করতে পারবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এরপর মনে করেন যে আমার এটা দরকার না, এটা সরাই দেবো, তাহলে সরানোর জন্য সিম্পল কাজ, এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক, তাহলে কি হয়ে যাবে, ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে ওয়ার্ডের ক্লাসটা দেখাইলাম এবং আপনাদের যতটুকু প্রয়োজন এতটুকু দেখাইলাম। ওয়ার্ডের কাজ আরো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে, আশা করি আপনারা এতটুকু বুঝছেন। যদি আপনাদের আরো কাজ শেখার দরকার হয় আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্টে বলবেন বা আমাকে ইমেল করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আরো লম্বা এবং ডিটেইলস ক্লাস নিয়ে আসবো। তো এগুলা করার পরে আমরা এখন এই ফুল কাজটা সেভ দিব। তো সেভ দেওয়ার জন্য আমরা ক্লিক দিব এখানে। এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এই জায়গায় লেখা আছে সেভ এস, এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন লেখা আসছে ফাইল নেম। তো আমরা এখানে ফাইল নেম কি দেব, দিয়ে দিলাম মনে করেন নিউ ক্লাস। আমি এখানে দিয়ে দিলাম নিউ ক্লাস। এরপর আমি যে জায়গায় এটা সেভ দিতে চাই এখান থেকে মনে করেন আমি আমার এই যে এফ ড্রাইভে ক্লিক দিব, এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পরে সেভ। তাহলে আমাদের ফাইলটা কি হয়ে গেল, সেভ হয়ে গেল। তো আমাদের এমএস ওয়ার্ডের ক্লাসটা এই পর্যন্ত। আশা করি আপনারা দেখবেন, যদি কেউ না বুঝেন অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর ইনশাল্লাহ আমাদের এই ক্লাসের পরে বাকি যে এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এগুলা ক্লাস আসবে। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। এবং আমি আপনাদেরকে আরেকটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটা হইল যারা আমার এই 3টা ক্লাস করবেন, অর্থাৎ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, যদি আপনারা ভালোভাবে করতে পারেন এবং আমাকে প্রুফ দেখাতে পারেন, তাহলে আপনাদেরকে আমি ফ্রিতে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি